আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলবে জানালেন প্রধান উপদেষ্টা। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের জাতীয় সংলাপে ঐক্যমত্যের ডাক। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেনই, তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সর্বাত্মকভাবে সংস্কারের কাজে নিজেদেরকে নিয়োজিত করুন। বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়, এমন ধারণা সঠিক নয় মন্তব্য মির্জা ফখরুলের। জনগণের ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়ার পক্ষে নয় দল। আমাদের দলের পক্ষ থেকে আমরা সব সময়ই গণতন্ত্রের সংস্কারের পক্ষে। আমরা মনে করি যে জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করাই, উপর থেকে আপনারা চাপিয়ে দিয়ে কোনো কিছু করা যাবে না। সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে কাজ শুরু করেছে বেশ কয়েকটি টিম। ছিল না পর্যাপ্ত অগ্নিসুরক্ষা ব্যবস্থা। রাষ্ট্রের সংস্থাগুলোই পদে পদে ভেঙেছে আইন। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা আছে, সেই সংস্থার কাছ থেকে যে সমস্ত পেপার বা যে সমস্ত চুক্তি হয়েছে, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক যুক্ত থাকে তাদের সাথে চুক্তি, কন্ট্রাক্টরদের সাথে যে চুক্তি, টেন্ডার ডকুমেন্ট, সো এগুলো সবই কিন্তু এনে নথি সৃজন করা যাবে। দণ্ডপ্রাপ্ত হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতারা অংশ নিতে পারবেন না নির্বাচনে, বললেন অ্যাটর্নি জেনারেল। আইনি কোনো বাধা নেই বিএনপি চেয়ারপারসনের ক্ষেত্রে। মধ্যরাত থেকে চলছে পণ্যবাহী নৌযান শ্রমিকদের কর্মবিরতি। চাঁদপুরে 7 মার্ডারের সুষ্ঠু তদন্ত ও বিচার সহ নানা দাবি। সারা বাংলাদেশ জানে যে আলবাগেরা যারা 7 জন নাবিককে গলাকাটে হত্যা করেছে। আমরা চাই এই 7 জন নাবিককে যারা সত্যিকার হত্যা করেছে তাদেরকে গ্রেপ্তার করে ফাঁসিতে ঝোলানো হোক। জীবনের দায়িত্ব নিয়ে কাম করতে হয়, আর কোনো নিরাপত্তা নাই। এবারও ছাত্র দলের কমিটি নিয়ে বিতর্ক। কয়েকটি কলেজে বিক্ষোভ, প্রতিবাদ। টাকার জোরে অছাত্র বিবাহিতদের পদ দেয়ার অভিযোগ উড়িয়ে দিলেন সাধারণ সম্পাদক। মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষে ইউপি সদস্য ও তার ছেলেসহ 3 জন নিহত, আহত অন্তত 10। শীতকালে চোখ রাঙাচ্ছে ব্রয়লার মুরগির দাম, স্বস্তি ফিরছে ডিমে। মাছ সবজির জোগান নিয়ে সন্তুষ্ট ক্রেতারা। রুই মাছের দাম, কাতলা মাছের দাম, এগুলা বড় কিনলে আপনি একটু সেভ হয়। টমেটোর দাম বেশি ছিল, তারপর আলুর দাম বেশি ছিল, এখন একটু কমেছে। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয়। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। সেই অনুষ্ঠানে ভিডিও বার্তায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। এ সময় ডক্টর ইউনূস বলেন, নির্বাচনের দায়িত্ব কমিশনের। তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত দেশের নাগরিকরা সংস্কারের সঙ্গে যুক্ত থাকবে। তিনি আরো বলেন, সংস্কার বিষয়ে ঐক্যমত্য প্রয়োজন, এর বিকল্প নেই। গণতান্ত্রিক বাংলাদেশ রূপান্তরের পেছনে ফেরার আর সুযোগ নেই। উল্লেখ করেন ডক্টর ইউনূস, বলেন, বাংলাদেশকে সব আদর্শ থেকে বিচ্যুত করে গভীর অন্ধকারে টেনে নিয়েছিল ফ্যাসিবাদ। আবারও সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিতের অঙ্গীকার করেন প্রধান উপদেষ্টা। এখন আমি আহ্বান জানাচ্ছি ডক্টর মুস্তাক হোসেন খান। নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হবে। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না। কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেনই, তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সর্বাত্মকভাবে সংস্কারের কাজে নিজেদেরকে নিয়োজিত করুন।
বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়, এমন ধারণা সঠিক নয় বলে জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত এক জাতীয় সংলাপে এমনটা জানান বিএনপি মহাসচিব। নির্বাচন প্রসঙ্গে জানান, নির্বাচনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার করে নির্বাচনে যেতে চায় বিএনপি। মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি সবসময় গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় সংস্কারের পক্ষে, কিন্তু এ কাজ জনগণকে সঙ্গে নিয়ে করতে হবে, কোনো কিছু জনগণের উপর চাপিয়ে দেওয়ার পক্ষে বিএনপি নয়। গণতন্ত্র চর্চার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের জন্য ধারাবাহিক প্রতিটি সংগ্রামকে স্মরণ রাখা দরকার। আপনার প্রশাসন, ইয়োর গভর্নমেন্ট মেশিনারি, সেই গভর্নমেন্ট মেশিনারি তো পুরোপুরিভাবে এখনো ফ্যাসিবাদের আপনার মধ্যে আছে। এতটুকু পরিবর্তন হয়নি। কাঠামোটা যদি না থাকে, সেই কাঠামো না থাকলে আমরা ওপর থেকে শুধু চাপিয়ে দিলেই আমরা দ্রুত কোনো কিছু করতে পারবো না। তাই আমাদের স্ট্রাকচারটাকে ঠিক করতে হবে, প্রতিষ্ঠানগুলোকে ঠিক করতে হবে। সেই প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা গণতন্ত্রের উপযোগী করে গড়ে তুলতে পারি, তাহলেই আমরা গণতন্ত্রকে সফল করতে পারি। সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে কাজ করছে ৮ সদস্যের তদন্ত কমিটি। সকালে ১ নম্বর গেট দিয়ে একে একে সচিবালয়ে প্রবেশ করেন কমিটির সদস্যরা। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্টদের সাথে কথা বলেছেন তারা। এর আগে পুড়ে যাওয়া ৪টি ফ্লোর থেকে আলামত সংগ্রহের কাজ শুরু করে সিআইডির ফরেনসিক ইউনিট। পৃথকভাবে কাজ করছে ফায়ার সার্ভিসের একটি বিশেষজ্ঞ দল। বুধবার দিবাগত রাত ২টার দিকে সচিবালয়ে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ১৯টি ইউনিট মিলে প্রায় ১০ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিকল্প পথে পানি আনার সময় ট্রাক চাপায় নিহত হন ফায়ার ফাইটার নয়ন। নজিরবিহীন আগুনের কারণ নাশকতা নাকি শর্ট সার্কিট তা খতিয়ে দেখতে স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয় আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে। ৭ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিবে কমিটিগুলো। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। যাচ্ছি সবুজের কাছে। সবুজ, জানতে চাই, তদন্ত কমিটি তো সকাল থেকেই কাজ করছে, নতুন কি কোনো তথ্য তারা পেয়েছেন? আনুষ্ঠানিক কোনো ব্রিফিং কি হওয়ার কথা জানাবেন? প্রাথমিক যে তদন্তের কাজটি, সেই কাজটি আজকে তদন্ত কমিটির যারা সদস্য, ৮ জন সদস্য, তারা আজকে সকলে মিলিত হয়েছিলেন এবং যে ঘটনাস্থল পরিদর্শন করার পর তারা একটি বৈঠকও করেছেন এবং বৈঠক করার পর একে একে আমরা যতটুকু দেখেছি, কমিটির যে প্রধান স্বরাষ্ট্র সচিব তিনি বের হয়ে গিয়েছেন এবং ফায়ার সার্ভিসের যে ডিজি তিনিও বের হয়ে গিয়েছিলেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে সেভাবে বক্তব্য দেননি। তবে তিনি যেটি বলছেন যে তাদের যে কার্যক্রম, সব বিষয়গুলো মাথায় রেখেই তাদের যে কাজটি, সেই কাজটি করে যাচ্ছেন এবং আগামীকালও তাদের যে কমিটির সদস্যরা রয়েছে, সেই কমিটির সদস্যদের নিয়ে আগামীকালও একটি ৩টার দিকে বৈঠক রয়েছে এবং তারা বলছেন যে প্রাথমিক যে ৩০ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক যে তদন্ত প্রতিবেদন সেটি দেওয়ার কথা ছিল, সেটি তারা নির্দিষ্ট সময়ের মধ্যে দিবেন। তার আগে আসলে তারা আনুষ্ঠানিকভাবে সেভাবে মন্তব্য করতে চাচ্ছেন না। এবং আমরা যতটুকু ভেতরে বিভিন্ন জনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, মূলত ৩টি বিষয়কে তারা সামনে রেখে এই তদন্ত কাজটি এগিয়ে নিচ্ছেন। মূলত এই যে আগুনটি লেগেছে, এই আগুনটি কিভাবে লাগলো, শর্ট সার্কিট কিনা, সেটি একটি বিষয়। দ্বিতীয়ত যেটি হয়েছে যে এই আগুনের যেহেতু একই ফ্লোরের দুটি ভিন্ন জায়গায় আগুন দেখা নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠেছে, কোনো নাশকতা কিনা সেই প্রশ্নটি উঠেছে, সেই কারণে তারা এই বিষয়টিও আসলে খতিয়ে দেখছেন। সেই কারণে মূলত তাদের কেমিক্যাল এক্সপার্ট একজন রয়েছে বুয়েটের, এবং এর পাশাপাশি ফরেনসিক বিভাগ তো গতকালকেও কাজ করেছে, আজকেও কাজ করে দেখছেন এবং তারা বিভিন্ন ধরনের, অর্থাৎ এখানে দাহ্য পদার্থ কিংবা অন্য কোনো পদার্থ, যেহেতু দীর্ঘ সময় ধরে আগুনটি জ্বলেছে, সেই ধরনের কোনো আলামত আছে কিনা সেই আলামতগুলো সংগ্রহ করছেন। সোহান, সবুজ সবশেষ তথ্য জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে ছিল না অগ্নি সুরক্ষা ব্যবস্থা, ছিল না স্বয়ংক্রিয় অ্যালার্ম সিস্টেম ও পর্যাপ্ত অগ্নি নির্বাপন সরঞ্জামও। মূল ফটক দিয়ে ঢুকতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসকেও। এসব তৈরির দায়িত্ব যাদের ছিল, সেই রাষ্ট্রীয় সংস্থাগুলোই পদে পদে ভেঙেছে আইন। এতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল সচিবালয়ে, জানান ফায়ার সার্ভিসের সাবেক এক মহাপরিচালক। আগুনে পড়েছে গুরুত্বপূর্ণ অনেক নথি। এখনও পুরোপুরি ডিজিটাল না হওয়ায় কিছু ক্ষতি হলেও সাবেক এক সচিব মনে করেন অনেক নথি তৈরি করা সম্ভব। জানান প্রকল্প বা ঠিকাদারদের থেকে দ্রুততম সময়ের মধ্যে নথিগুলো সংগ্রহ করা সম্ভব। শাকিল হাসানের রিপোর্ট।
দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের ভেতরে বাইরে মিলিয়ে ২৪ ঘন্টা দায়িত্ব পালন করেন ১০০-র বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। আগুনে পোড়া ৭ নম্বর ভবনে আছে ৩টি গেট, প্রতি তলায় আছে আলাদা গেট। প্রতিদিনের অফিস শেষে সবাই বের হওয়ার পর ধাপে ধাপে সবগুলো গেট বন্ধ করা হয়। চাইলেই কেউ প্রবেশ করতে পারেন না সচিবালয়ে। এখানে কর্মকর্তাদের জন্য আছে পরিচয়পত্র। ক্যান্টিন বা খাবারের দোকানে যারা কাজ করেন তাদেরও পাস নিতে হয়। সচিবালয়ে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদেরও নিতে হয় অ্যাক্রেডিটেশন কার্ড। এমনকি দর্শনার্থীদেরও পাস নিয়ে ভেতরে প্রবেশের সুযোগ মেলে। প্রতি তলায় করিডোরে আছে সিসিটিভি, আছে ভবনের বাইরেও। সচিবালয়ের চারপাশে আছে উঁচু দেয়াল, দেয়ালের বাইরেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সারাক্ষণ টহল দেন। এখানে নিরাপত্তা দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরাও। সচিবালয়ের ভবনগুলো বেশ পুরনো, বৈদ্যুতিক সংযোগও অরক্ষিত। ভবনগুলোতে বৈদ্যুতিক সংযোগের তার অনেক জায়গাতেই ঝুলে থাকে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সচিবালয় সুরক্ষায় নানা পরামর্শ দেয়া হলেও তা মানেনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোই। যেহেতু এটা কেপিআই, এই নিরাপত্তা ব্যবস্থা মানে স্যাটিসফ্যাক্টরি ছিল না। আমাদের আগুন তো নিভাতে হবে, সেই অনুযায়ী তো আমাদের প্রস্তুতি থাকতে হবে। সেই প্রিপেয়ারনেসটা ছিল না, অনেক দেরি হয়ে গেছে, যার জন্য আগুনটা অনেক ডেভেলপ হয়ে গেছে আসলে। পরে কিন্তু তারা কিন্তু আয়ত্তের বাইরে চলে গেছে, যার জন্য কিন্তু অনেকক্ষণ সময় লেগেছে। ফায়ার ফাইটিংয়ের জন্য গাড়িগুলো আসবে সেভাবে কিন্তু ডিজাইনগুলো করা। এখানে পিডব্লিউডি কাজ করে, তার সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, নিরাপত্তা দেখে। সেই অনুযায়ী কিন্তু আমরা একটা প্ল্যান দিয়েছিলাম। নিয়ম যারা বানাবে তারাই কিন্তু এখানে কিন্তু অনিয়মটা করে বেছে, তারাই কিন্তু নিয়মগুলো ফলো করছে না আসলে, যার জন্য একটা বড় দুর্ঘটনা হলো। বুধবারের আগুনে পুড়েছে সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৩টি তলা। সেখানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় অবস্থিত। আগুনে পুড়েছে এসব মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি। এখন প্রশ্ন উঠেছে, আগুনে পুড়লেই যদি সব শেষ হয়ে যায় তাহলে কোথায় ডিজিটাল ব্যবস্থা? কাগজের নথি একেবারে পুরোপুরি ডিজিটাইজ ফর্মে কবে যাবে এটার জন্য হয়তো আরও অনেক সময় লাগবে। নথি আবার সৃজন করা যাবে। প্রথমত হচ্ছে যে কিছু জিনিস তো পাওয়া যাবে না, যেমন নোটশিটের মধ্যে কার কী মন্তব্য ছিল, কথা ছিল। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা আছে, সেই সংস্থার কাছ থেকে যে সমস্ত পেপারস বা যে সমস্ত চুক্তি হয়েছে, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক যুক্ত থাকে তাদের সাথে চুক্তি, কন্ট্রাক্টরদের সাথে যে চুক্তি, টেন্ডার ডকুমেন্ট, সো এগুলো সবই কিন্তু এনে নথি সৃজন করা যাবে। আগুনের ঘটনা ঘটে, তদন্ত কমিটিও হয়, কিন্তু আলোর মুখ দেখে না সেগুলো, বাস্তবায়িত হয় না পরামর্শ। এরকমই হয়ে এসেছে এতকাল। এবার কি হবে ব্যতিক্রম? নাশকতা বা দুর্ঘটনা যাই ঘটুক না কেন, অগ্নিকাণ্ডের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের সুরক্ষা ঘাটতি, যা এতদিনেও কারো নজরে পড়েনি। আধুনিক সুরক্ষার ঘাটতিতে দ্রুত আগুন নিয়ন্ত্রণেও আনা যায়নি, যার ফলে বেশ কয়েক ঘন্টা ধরে পুড়েছে সচিবালয়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনে অংশগ্রহণ করতে আইনগত কোনো বাধা নেই খালেদা জিয়ার, এমনটা বললেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদ বিতর্কের আলোচনায় এমনটা জানান তিনি। বলেন, দণ্ডপ্রাপ্ত হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না। অ্যাটর্নি আরও বলেন, কোনো ষড়যন্ত্রের কাছে জুলাই বিপ্লব ব্যর্থ হতে পারে না। ষড়যন্ত্রকারীরা যত শক্তিশালী হোক না কেন, এই বিপ্লব মুছে ফেলা যাবে না। সাবেক প্রধান বিচারপতি প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল অভিযোগ করেন, বিচারের নামে অবিচার করেছেন সাবেক প্রধান বিচারপতি। যারা অবিচার ও অন্যায় করে বিচার বিভাগকে ধ্বংস করেছেন তাদের সকলের বিচার হওয়া উচিত বলে মনে করেন মোহাম্মদ আসাদুজ্জামান। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এটা আমাদের শাশ্বত আইন, প্রচলিত আইন, এবং এই আইনটা বাংলাদেশের মানুষ দীর্ঘ 54 বছর ধরে গ্রহণ করে আসছেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মামলাগুলো আছে, সেই মামলাগুলো ইতিমধ্যে অনেকটা খালাস হয়েছে, অনেকে মুক্তি আছেন, এবং সেখানে আইনগত কোনো বাধা আমি আপাতত দেখছি না। পাবনার সাঁথিয়ায় ট্রাক চাপায় প্রাণ গেছে নসিমনের 3 যাত্রীর, আহত 4 জন। হতাহতরা সবাই কৃষি শ্রমিক। ভোর 5টা নাগাদ রাঙামাটি এলাকার সাঁথিয়া মাধপুর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, যাত্রীবাহী 3 চাকার বাহনটি দাঁড়ানো ছিল। এ সময় মাধপুর থেকে সাঁথিয়াগামী একটি ট্রাক নসিমনকে চাপা দেয়।
আহত হন 7 যাত্রী। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে খোকন ইসলাম, ধনী প্রামাণিক ও রাসেল আহমেদ নামে 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কৃষি শ্রমিকরা পেঁয়াজ খেতে কাজ করতে যাচ্ছিলেন, দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় ট্রাকের চালক। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 5 জন, আহত 10 জন। নিহতদের মরদেহ রাখা হয়েছে মিডফোর্ড হাসপাতালে। সেখানে রয়েছেন সহকর্মী রিয়াজ রায়হান, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রিয়াজ, নিহতদের নাম পরিচয় কি জানা গেছে কিনা, আর আহতদের শারীরিক অবস্থা বর্তমানে কেমন জানতে চাই। সোহার, এখন পর্যন্ত নাম পরিচয় পাওয়া যায়নি, তবে তারা একটি পরিবারের 4 জন এবং আরেকটি পরিবারের 1 জন, অর্থাৎ একটি মাইক্রোবাস ছিলেন টোল প্লাজায়, যারা প্রত্যক্ষদর্শীরা যারা যেটি বলছেন যে টোল প্লাজা একটি মাইক্রোবাস টোল দিচ্ছিল, ঠিক সেই সময় পেছন থেকে একটি বাস তারা গিয়ে মাইক্রোবাস থেকে চাপা দেয় এবং চাপা দিলেই ঘটনাস্থলেই 4 জন মারা যায় এবং 4 জন যাত্রী আহত হয় এবং আহতদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। আহতদের অবস্থা গুরুতর, তাদেরকে ইমার্জেন্সিতে বা থেকে সেখানে আইসিইউতে নেওয়া হচ্ছে এবং যে আরেকজন সামনে একটা মোটরসাইকেল ছিল এই মাইক্রোর সামনে, সেই মোটরসাইকেলে 3 জন আরোহী ছিল, তার মধ্যে 1 জন মারা গেছেন। আমরা একটু দূর থেকে একটু যদি দেখাই যে লাশগুলো এখানে সারিবদ্ধভাবে রাখা আছে, মোট 5টি লাশ রেখা আছে মিটফোর্ড এবং স্বজনরা আহাজারি করছেন এবং স্বজনরা অনেকেই খুঁজছেন। আমরা একটু কথা বলতে চাই এখানকার দায়িত্বরত পুলিশ কর্মকর্তার সাথে। আপনি একটু বলবেন কখন ঘটনা ঘটেছে, লাশটা কখন এসেছে? লাশ আসছে আরো ঘন্টাখানেক আগে। এটা হচ্ছে আমার কুচিয়াপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। আমরা এখানে যারা আহত ছিল তাদের হসপিটালে ভর্তি করছি এবং নিহত যারা তাদের পরবর্তী আইনগত ব্যবস্থা। ধন্যবাদ। যারা রয়েছেন পুলিশ কর্মকর্তা এবং হাসপাতালের ডাক্তাররা যারা রয়েছেন তারা চেষ্টা করছেন আহত যারা আছে তাদেরকে সঠিক শুশ্রূষা করার এবং যারা নিহত হচ্ছেন তাদের আত্মীয় স্বজনরা শিবির করছেন তাদেরকে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে। সোহান, রিয়াজ, ধন্যবাদ আপনাকে। চাঁদপুরে জাহাজে 7 জনকে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার সহ বিভিন্ন দাবিতে মধ্যরাত থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন পণ্যবাহী নৌযান শ্রমিকরা। এতে গতরাত 12টা থেকে বন্ধ রয়েছে মালামাল বহনকারী নৌযান চলাচল। এতে ব্যাহত হচ্ছে পণ্য সরবরাহ। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে পণ্য খালাসও বন্ধ রয়েছে। শ্রমিকরা বলছেন, চাঁদপুরে মেঘনা নদীর মাঝের চর এলাকায় লাইটার জাহাজে নির্মম হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন করতে হবে। হত্যাকারীদের শনাক্ত ও আইনের আওতায় এনে বিচার নিশ্চিতের পাশাপাশি নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য সরকারিভাবে 20 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। এছাড়া তাদের অভিযোগ, সকল নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ চোখে পড়েনি। তাই এসব দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মবিরতি কর্মসূচি। একজন নাবিক কি করে 7 জন নাবিককে হত্যা করতে পারে? আমরা মনে করি এটা তার দ্বারা সম্ভব না। এখানে বড় রাখাল জড়িত আছে। যে এটার দোষী তার সর্বোচ্চ সাজা দাবি করতেছি এবং আমাদের নৌপথে নিরাপত্তা জোরদার করতে হবে। রাত্রে বেলা যে কোনো জায়গায় আমরা যা চালাইতে গেলে জায়গায় জায়গায় আমরা ডাকাতের শিকার হই, আমাদের জানের হুমকি আসে। এ বিষয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হোসেন স্মিথ। পণ্য সরবরাহের ক্ষেত্রে নৌযান শ্রমিকদের যে কর্মবিরতি, সেটার পুরো বিষয়ে কতটুকু প্রভাব ফেলেছে এবং এই সমস্যা সমাধানে কোনো আলোচনা বা কোনো উদ্যোগের কোনো কিছু দেখছেন কিনা, কোনো পদক্ষেপ নেওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? লাইটার জাহাজ বা কার্গো জাহাজ কিন্তু চলাচল করছে না। আপনি জানেন যে নারায়ণগঞ্জ শীতলক্ষার তীরে বিভিন্ন শিল্প কলকারখানা আছে, যে শিল্প কলকারখানা প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন পণ্য নিয়ে এই সমস্ত লাইটার জাহাজগুলো চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে আসে, যে কারণে কিন্তু নারায়ণগঞ্জের খাদ্য উৎপাদনকারী বেশ কয়েকটি প্রতিষ্ঠানে কিন্তু আজকে কোনো পণ্য সরবরাহ হচ্ছে না। যে কারণে এখানকার ব্যবসায়ীরা বলছে তাদের বিপাকে পড়তে হচ্ছে, বিশেষ করে পণ্য খালাসের বিষয়। আমি যদি আপনার পেছনের অংশটিতে দেখাতে চাই যে শীতলক্ষা নদীটি সরু নদী, এখানে কিন্তু এই লাইটার জাহাজ এবং বিভিন্ন নৌযান চলাচলের কারণে প্রায় যানজটের অনেকটা সৃষ্টি হতো, কিন্তু আজকে কিন্তু সেটি অনেকটা শুনশান নীরবতা নদী আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ মালবাহী কার্গো জাহাজ চলাচল না করার কারণে নদীটি কিন্তু অনেকটা শান্ত নদী হিসাবে দেখা যাচ্ছে। আমি কিছুক্ষণ আগে এখানকার যে নৌযান শ্রমিক ফেডারেশনের নেতারা আছেন তাদের সাথে কথা বলছি,
তারা বলেছেন যে এই দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন নৌপথে বিভিন্ন জায়গায় কিন্তু ডাকাতি, চুরি, ছিনতাই, দস্যুতা সহ নানা ধরনের অপকর্ম এখানে সংঘটিত হয়ে আসছে, কিন্তু তারা বারবার প্রশাসন এবং সরকারের কাছে দরবার করলো, তারা কিন্তু সেই সুরক্ষা পাচ্ছে না। যে কারণে বাধ্য হয়ে চাঁদপুরের যে 7 জনকে খুনের পর অর্থাৎ তারা একটি দাবি তুলেছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের সুরক্ষা না দেওয়া হবে, অর্থাৎ ডাকাতি রোধ, চাঁদাবাজি, ছিনতাই এবং নৌপথে যে দস্যুতা সেগুলো নীরবে নির্মূল করা না হবে, ততক্ষণ পর্যন্ত তারা নৌযান চলাচল করবেন না। সেই হিসাবে কিন্তু তারা যে নৌযান ধর্মঘট রেখেছেন সেটি এখনো চলমান রয়েছে এবং এই চলমান। স্মিথ সবশেষ জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে এক ইউপি সদস্য ও তার ছেলেসহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 10 জন। উপজেলার বাঁশকাড়ি এলাকায় ভোর থেকে থেমে থেমে সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়রা জানায় আধিপত্য বিস্তার নিয়ে বাঁশকাড়ি ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমানের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল 8 নম্বর ওয়ার্ড সদস্য আখতার শিকদারের। বৃহস্পতিবার রাতে আখতার শিকদার ও তার ছেলে মারুফ শিকদার এলাকায় ফিরলে উত্তেজনা দেখা দেয়। বেশ কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটে। পরে মাইকে ঘোষণা দিয়ে জড়ো হয় দুপক্ষের লোকজন। এক পর্যায়ে বাধে সংঘর্ষ, ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে নিহত হন আখতার শিকদার। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান আখতার শিকদারের ছেলে মারুফ শিকদার ও সমর্থক সিরাজুল ইসলাম। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। সুমন চেয়ারম্যান এবং আক্তার মেম্বার, এই দুইটা গ্রুপ সক্রিয়। স্থানীয় প্রভাব বলয়ের আন্ডারে তারা কাজ করে। আক্তার মেম্বার এবং তার ছেলে মারুফ শিকদার এবং আরেকজন অনুসারী সিরাজুল ইসলাম, এই 3 জন মারা গেছে। এ বিষয়ে আরো জানাতে মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রদ্যুৎ কুমার সরকার। প্রদ্যুৎ, এলাকার পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর এই ঘটনায় কাউকে কি আটক করা হয়েছে কিনা? হ্যাঁ নাবিলা, আমরা এখন পর্যন্ত আটকের কোনো তথ্য পাইনি, তবে এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই যে ইউপি সদস্য অর্থাৎ নিহত ইউপি সদস্য তার বাড়ি এলাকা আমরা এই মুহূর্তে দেখলাম তারা টহল দিয়ে গেল। এবং যে পরিস্থিতি দেখতে পাচ্ছি আমরা এখানে, বিশেষ করে আক্তার শিকদারের যে বাড়িঘর রয়েছে সেই বাড়িঘর গুলো কিন্তু একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইটের যে সুরম্য দেয়ালগুলো সেটি ভেঙে চুরে একেবারে পাশের খাদে ফেলে দেওয়া হয়েছে। যেন মনে হচ্ছে যে যুদ্ধে যে ধরনের মাইন ব্যবহার করে বা যুদ্ধাস্ত্র ব্যবহার করে এই ধরনের অস্ত্র দিয়ে কিন্তু এই বাড়িঘরগুলোকে আক্রমণ করা হয়েছে। এবং আমরা এও দেখতে পাচ্ছি যে ইটগুলো ক্ষয়ে ক্ষয়ে পড়েছে, আসবাবগুলো ভেঙে ফেলা হয়েছে, ঘরের টিনগুলো খুলে নেওয়া হয়েছে। কয়েকটি ঘর, বিশেষ করে শুধুমাত্র এই আক্তার শিকদারের যেই ঘর বাড়ি তাই নয়, তার যেই সমর্থকরা রয়েছে সেই সমর্থকদের বাড়িঘরগুলোও কিন্তু আমরা একেবারে দেখতে পাচ্ছি ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। এবং এই ঘটনায় এখন পর্যন্ত আক্তার শিকদার, তার ছেলে এবং তার এক সমর্থক নিহত হয়েছে এবং তাদের যে বাড়িঘর সেটি ব্যাপক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং এলাকায় আমরা বিশেষ টহল দেখতে পাচ্ছি। এবং এই যে এলাকাটি রয়েছে অর্থাৎ নিহত ইউপি সদস্যের বাড়ির যে এলাকা, সেই এলাকাটি কিন্তু একদম জনশূন্য হয়ে পড়েছে। কোনো বাড়ি ঘরে আমরা এখন কোনো জনশূন্য পরিস্থিতি অর্থাৎ কোনো মানুষকে আমরা দেখতে পাচ্ছি না। প্রদ্যুৎ, ধন্যবাদ আপনাকে। এবারও বিতর্ক উঠেছে ছাত্র দলের কমিটি নিয়ে। অভিযোগ আগের মতোই, বলা হচ্ছে টাকার বিনিময়ে অছাত্র বিবাহিতদের কমিটিতে জায়গা দেওয়া হয়েছে, মূল্যায়ন করা হয়নি ত্যাগীদের। এমন অভিযোগে ঢাকার ঘোষিত 11 ইউনিটের পদবঞ্চিতরা লাগাতার বিক্ষোভ করছেন। যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়ে ছাত্রদল সাধারণ সম্পাদকের হুঁশিয়ারি, সংগঠনের বিরুদ্ধে অগণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আরেফিন শাকিলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আমার বাবা পুলিশের চাকরি করে, আমি যখন অ্যারেস্ট হয়েছি আমার বাবা নিজে প্রিজন ভ্যান চালায় আমাকে কেরানীগঞ্জে রাইখে আসছে। আমি যে গাড়ি থেকে নেমে আমার বাবার চোখের দিকে তাকাইছি, আমার বাবা আমার দিকে তাকায় না, চোখ মুছে। আমার বাবা আজও আমার সাথে কথা বলে না।
আমার কি অন্যায় ছিল। তেজগাঁও কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের 2011-12 সেশনের এই ছাত্রের নাম আল আমিন। গেল 15 বছর কলেজ ছাত্রদলের বিভিন্ন কমিটিতে দায়িত্ব পালন করেছেন, তবে এবার বাদ পড়লেন। আমি 2 বার জেল খেটেছি, আমি 53-10-21 আসামি। কমিটিতে নাম নেই এমন সংখ্যা নেহাত কম নয়। ক্ষুব্ধরা তাই রাস্তায় নামছেন, বিক্ষোভ করছেন। এরই মধ্যে ককটেল বিস্ফোরণ বা অবরোধের মতো কর্মসূচি দিয়েও প্রতিবাদ জানাচ্ছেন কেন্দ্রীয় সিদ্ধান্তের। তাদের অভিযোগ, শ্রাবণ জুয়েলের কমিটির মতোই সিন্ডিকেট করেছে বর্তমান নেতৃত্ব। ম্যাক্সিমাম ছাত্রলীগের সাথে লিয়াজু ছিল, তারা এই কমিটিতে আসছে। অর্থ বাণিজ্যের মাধ্যমে কমিটি হয়েছে, যারা অছাত্র তাদেরকে দিয়েও এখানে কমিটি করা হয়েছে। আমি রাজনীতির জন্য আমি আজকে 9 বছর আমার বাড়ি ছাড়া। যারা খুব পছন্দের লোক তাদেরকে প্রতিষ্ঠিত করে তারা নিজে সুবিধা ভোগ করতে চায়। কিন্তু ছাত্রদলের কমিটি নিয়ে কেন বারবার একই অভিযোগ? পদবঞ্চিত নেতারা মনে করেন সমস্যার মূলে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক পদ। যিনি এই দায়িত্ব পালন করেন তার কাছেই কুক্ষিগত হয় ছাত্রদল, তাই এই পদটারই বিলুপ্তি চান তারা। ছাত্র বিষয়ক সম্পাদক এই পদটির গ্রহণযোগ্যতা প্রয়োজনীয়তা আছে বলে আমরা অনুভব করছি না। ঘোষিত কমিটির অসঙ্গতি তার জ্বলন্ত প্রমাণ। প্রতিবাদ করার যে গণতান্ত্রিক ওয়েতে তার মধ্যে দিয়ে আমাদের কর্মসূচিগুলো বাস্তবায়ন করবে। ক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ আবেগতাড়িত এমন মন্তব্য ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের। বলেন, যোগ্য আর পরীক্ষিতদেরই পদায়ন হয়েছে। আশ্বস্ত করেন বাদ পড়াদের মধ্যে সিনিয়ররা যাবেন কেন্দ্রে, বাকিদের যোগ্যতা অনুযায়ী পদায়ন হবে বিভিন্ন ইউনিটে। আবেগে পড়ে অথবা ক্ষোভের জায়গা থেকে অনেকের নামে মিথ্যা প্রপাগান্ডা তৈরি করছে। অর্ধেকেরও বেশি আমাদের নেতৃবৃন্দগুলো তারা হচ্ছে নিয়মিত শিক্ষার্থী। সাংগঠনিক কাঠামোর মধ্যে থেকে যদি কেউ না গিয়ে যদি অগণতান্ত্রিক পন্থায় দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে, দল নিশ্চয়ই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত রয়েছে। বিতর্কের মুখে অবশ্য রাজধানীর অন্য ইউনিটের কমিটি ঘোষণা করা স্থগিত করেছে ছাত্রদল। তার পরিবর্তে জানুয়ারির ভিতরে দেয়া হবে নোয়াখালী, চাঁদপুর সহ অন্তত 10 জেলার ছাত্রদলের কমিটি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বাজারে ক্রেতা নেই, অথচ মুরগির দাম বেশি। 200 টাকা ছাড়িয়েছে ব্রয়লারের কেজি। সোনালী ও লেয়ারে একই অবস্থা। ব্যবসায়ী আর খামারিদের যুক্তি, ঠান্ডার কারণে বিদ্যুতের ব্যয় বেড়েছে, কম দরে মিলছে না ফিড, তাই আপাতত পোলট্রি বাজারে সুখবর নেই। তার উপর চাপ বাড়িয়েছে সামাজিক অনুষ্ঠান ঘিরে মুরগির বাড়তি চাহিদা। আরও জানাচ্ছেন সহকর্মীরা। শীতকাল এলে রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারে আসলে মুরগির যোগান কমে যাবে এবং দাম বাড়বে, এটা কয়েক বছর ধরে একটি বড় বাস্তবতা। কিন্তু এবার এসে যেটি দেখা যাচ্ছে, যোগান বেড়েছে বা যোগান আগের মতোই, সরবরাহ স্বাভাবিক রয়েছে। কারণ যেহেতু এবার শীতের তীব্রতা খুব একটা হয়নি, সে কারণে আসলে খুব বেশি মুরগি যে আসলে উৎপাদনের পর মারা যাচ্ছে বা মুরগির বাচ্চা মারা যাচ্ছে এমন খবর পাওয়া যাচ্ছে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে ক্রেতাদের আনাগোনা মুরগির দোকানে বেশ কমে গিয়েছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে ব্রয়লার মুরগির দাম এখন 200 টাকা, কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও বেশি। সাধারণ মানুষ দেখা গেল মাছের দাম বেশি, একটা মুরগি চলতে পারে, অন্তত তা তো অনেকটা বেশি না। আমাদের ব্যবসা লস, আমাদের ব্যবসা লাভ হবে কিনা? আমাদের মনে করেন হোটেলগুলো, সাপ্লাইগুলো আমাদের কন্ট্যাক্ট করা আছে বছরে, আমরা ওই রেটে মাল দিতেছি, কিন্তু আমাদের এখন লস হতেছে। যে কোনো সাপ্লাই আলাদা লস আছে, হঠাৎ যদি আমরা বাড়িতে অর্ডার হতো 200 লাভ হয়। বেশ সংগ্রামের পর কিন্তু ডিমের দাম কমলো। ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটি জানতে পারলাম, তারা বলছেন যে সরবরাহ এখন খুব একটা কম সেটি বলা যাবে না, এবং তারা যেটি বলছেন যে এই মুহূর্তে যেহেতু শীতকালীন সবজির এক ধরনের ভরপুর আবাদ রয়েছে, সেখানেও দাম কিছুটা কমছে। মানুষ আসলে ডিম ছেড়ে বা অন্যান্য আমিষ জাতীয় খাবার ছেড়ে আসলে সবজি বেশি খাচ্ছে, এমনটা দাবি করছেন। ডিম এখন খুব কম চলে, বুঝছেন, এর লগে অনেক দাম কম, আর ডিমের চাহিদা খুবই কম। এতক্ষণে 8-10 হাজার টাকা বেচা কেনা হয়, এখন 2-3 হাজার টাকা বেচা কেনা করতে। এবারে পাইকারি বাজারের খবর জানতে চলেছি গাজীপুরে আমাদের সহকর্মী হোসেন বাবুর কাছে। হঠাৎ করে ব্রয়লার মুরগির দাম এবং দেশি মুরগি সহ সোনালী মুরগির দাম বেড়ে গিয়েছে। ডিমের বাজার অনেকটা স্থিতিশীল থাকলেও এক সপ্তাহ ধরে ডিমের বাজারও একটু বেড়েছে। প্রতি হালি ডিম যেখানে 40 থেকে 42 টাকা বিক্রি হতো, সেখানে আজকের ডিমের দাম পাইকারি বিক্রি হচ্ছে 45 থেকে 46 টাকা এবং খুচরা বিক্রি হচ্ছে 50 টাকা হালি। মুরগির আমদানি কম, তাই আমরা এত করে বেচতেছি। তো ব্রয়লার 190 টাকা 95 টাকা বেচতেছি, লেয়ার 290-295 টাকা বেচতেছি। বাজার বেড়ে যাওয়ার কারণে ক্রেতারা রয়েছেন অনেকটাই বিপাকে। তারা বলছেন যে আসলে বাজার মনিটরিং না থাকার কারণে তাদের কিনতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। আমরা অনেকগুলো কেনাকাটা খুব কষ্ট যেতে, তারপরেও তো জীবন চলাই দেবো, সেজন্য কিন্তু শুধু মুরগির দাম না, যেহেতু নিত্যপণ্যীয় বাজার সদাই আছে, সব কিছুর দাম আসলে সাধারণ পাবলিকের নাগালের বাইরে। এবার আমার পর্যায়ে খবর জানতে চলে যাচ্ছি সিরাজগঞ্জের সহকর্মী
গোলাম মুস্তফা রুবেলের কাছে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সিরাজগঞ্জ জেলায় কিন্তু ব্যাপকভাবে এখানে কিন্তু মুরগি উৎপাদন হচ্ছে এবং সেই মুরগি উৎপাদনের কারণে কিন্তু সিরাজগঞ্জ চাহিদা মিটিয়েও দেশের বিভিন্ন জেলায় কিন্তু তারা সেই মুরগিগুলো সেখানে সরবরাহ করে থাকে। আর খামারিরা কিন্তু বলছেন যে মুরগির বাজারে অর্থাৎ বাচ্চা যেখান থেকে কেনা হয় সেখানে সিন্ডিকেট এবং খাদ্যের বাজারে সিন্ডিকেট, এই সিন্ডিকেটগুলোর কারণেই মূলত আসলে এই মুরগির বাজারে কিন্তু এরকম আপ ডাউন হচ্ছে। এক বাচ্চার দাম 120 টাকা, খাদ্যের দাম বেশি, এখন লেবার কস্ট বেশি, তারপরে হচ্ছে হলে বাচ্চার দাম কীভাবে বাড়ে, যারা হয়তো কোনো কোম্পানি ডিলারশিপ নিছে তারা আবার ইচ্ছা মতো দাম বাড়ায়। শীতের প্রভাব পড়ে গেছিলো, তখন বাচ্চা মনে করেন যে সঠিক টাইমে পায় নাই এবং ফলমানও ভালো হয় নাই, মার্কেটে একটু বাচ্চা কম আসছিল, এই বিষয়টাই হলো আপনার ব্রয়লার মুরগির দাম বেড়ে গেছে। এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের মুরগির খামারের সর্বশেষ খবর। রাজধানীতে যোগান বেড়েছে মাছ ও সবজির, তবে শিক্ষা প্রতিষ্ঠান ছুটির থাকার প্রভাবে বাজারে কিছুটা কমেছে ক্রেতার আনাগোনা। সবজির বাজারে বেশ স্বস্তি ফিরেছে, 50 টাকার আশেপাশে দাম নেমে এসেছে আলু ও পেঁয়াজের, তবে সরবরাহ বাড়ার তেমন প্রভাব নেই মাছের মোকামে। এখনো বাড়তি দরেই কিনতে হচ্ছে বিভিন্ন ধরনের মাছ। মাছের ভরা মৌসুম এখন, নদ নদী আর খালবিলের সুস্বাদু মাছে ভরপুর বাজার। দু একটি জাতের মাছের দাম কিছুটা কমলেও বেশিরভাগ এখনও ক্রেতার নাগালের বাইরে। প্রতি কেজির জন্য গুনতে হচ্ছে 500 থেকে 600 টাকা, আর চিংড়ি, আইর, বোয়াল সহ নদ নদীর মাছের জন্য দিতে হবে 800 থেকে 1000 টাকার বেশি। আগে যেমন ছিল এখনো মনে আছে, কোনো চেঞ্জ হয়নি। রুই মাছের দাম, কাতলা মাছের দাম, এগুলা বড় কিনলে আপনি একটু সেভ হন, কিন্তু ছোট মাছের দামটা অনেক বেশি। প্রাইভেট সেক্টরে যদি কেউ চাকরি করে, এই চাকরি করে এখনকার দিনে বাজার করে খাওয়া খুবই কঠিন। দাম আগের মতো নেই, খুব একটা যে কমছে তা না, মানে এই সময় তো দেখা যায় শীতের সময় মাছের দাম একটু তুলনামূলক কম থাকে। যোগান বাড়লেও ক্রেতার সংকটে ভুগছে রাজধানীর মাছ বাজারগুলো। বিক্রেতাদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় রাজধানী ছেড়েছে অনেকে, তাই বিক্রি কমেছে। ছুটি ভাইয়া, লোকজন দেশের কাছে তো একটু কাস্টমার কম, মাছ আছে প্রচুর, মাছ পাওয়া যায় কিন্তু কাস্টমার কম। সাপ্লাই আছে আরো মাছের দাম, কিন্তু কাস্টমার নাই বাজারে, একবারে কম। দেখেন না কটা মাছ আছে, কয়টা কাস্টমার। স্বস্তি ফিরতে শুরু করেছে সবজির বাজারে, সরবরাহ বৃদ্ধির সুফল মিলছে। বেশিরভাগ সবজি মিলছে 30 থেকে 50 টাকা কেজিতে, যদিও করলা, পটল, চিচিঙ্গা সহ গ্রীষ্মকালীন কিছু সবজির দাম বেশ চড়া, 70 থেকে 90 টাকা কেজি। নতুন টমেটো বাজারে এলেও 80 টাকা কেজি নিচে মিলছে না। এক সপ্তাহ আগে যেমন আপনার টমেটোর দাম বেশি ছিল, তারপর আলুর দাম বেশি ছিল, এখন একটু কমেছে। গরমকালের সবজি আপনার করলার কেজি 100 টাকা, আর চিচিঙ্গার কেজি 70, এই পটল 70-80, সিম, বেগুন, লাউ, পেঁপে, মূলা, এগুলা সবজির দাম একবারে কম। নতুন পেঁয়াজ বাজারে আসায় বড় ধরনের দরপতন ঘটেছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে 40 টাকা কমে বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায়, আর নতুন আলুর জন্য গুনতে হবে 60 টাকা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। বৈশ্বিক চ্যালেঞ্জের যুগে বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করবে। দুই দেশের মধ্যে নিরবচ্ছিন্ন সংযোগের জন্য মিয়ানমারকে প্রয়োজন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত চীন দক্ষিণ এশিয়া সভ্যতা এবং কানেক্টিভিটি, ইতিহাস ও সমসাময়িক বিষয় শীর্ষক 2 দিন ব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানান তিনি। বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে একটি নিরবচ্ছিন্ন সংযোগ প্রয়োজন এবং সবচেয়ে কার্যকর রুট হল মিয়ানমার। এই সংযোগ দুই দেশের অর্থনীতি, দারিদ্র্য হ্রাস এবং সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে। এ সময় উপদেষ্টা আরও বলেন, বাণিজ্য, জলবায়ু সংকট, রোহিঙ্গা সমস্যা, এসডিজি লক্ষ্যমাত্রা বাস্তবায়নে চীনকে সঙ্গে নিয়ে বাংলাদেশ কাজ করবে। এতে দুই দেশের স্বার্থ নিশ্চিত হবে বলে জানান তিনি। এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বিশ্বস্ত সম্পর্ক রয়েছে। শুধু তাই নয়, আগামীতেও ব্যবসা বাণিজ্য, তথ্য প্রযুক্তি সহ বাংলাদেশের সব উন্নয়ন অগ্রযাত্রায় চীন একসঙ্গে কাজ করে যাবে। Let us reaffirm our commitment to fostering a partnership rooted in mutual respect, shared history, and a common vision for the future. Together, we can transform the challenges of today into opportunities for tomorrow. Chinese embassy in Bangladesh is also ready to collaborate with scholars from both countries to develop more flagship academic initiatives. Together, we can foster a quality platform. ইরানি শয়তান বলয়ের সবকটিকে ধ্বংস করা হবে, এই হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
খুঁজে খুঁজে হত্যা করা হবে হুতি নেতাদের। দেশটির প্রতিরক্ষা মন্ত্রীও দিয়েছেন এমন হুমকি। ইসরায়েল ইয়েমেনের চলমান সামরিক উত্তেজনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। আন্তর্জাতিক নীতিমালার প্রতি সম্মান এবং সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান তিনি। সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলি হামলার মুহূর্ত। আকস্মিক হামলায় আতঙ্কিত মানুষ, শুরু করে দিকবিদিক ছোটাছুটি। বৃহস্পতিবার রাজধানী সহ বন্দরনগরী হোদেইদা, সালিফ ও রাস কানাতিবে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় চালানো হয় হামলা। এয়ারপোর্টের পাশাপাশি ব্যাপক ক্ষতিগ্রস্ত হোদেইদা বিদ্যুৎ কেন্দ্র ও লোহিত সাগর বন্দর। ইসরায়েলের সাফাই, হামলার টার্গেট ছিল হুতি বিদ্রোহীদের স্থাপনা। হামলাকে সফল বলছে ইহুদি প্রশাসন। সশস্ত্র গোষ্ঠীটির প্রতি নেতানিয়াহুর স্পষ্ট হুঁশিয়ারি, হুতিদের সমূলে উৎপাটন না করা পর্যন্ত থামবে না ইসরায়েল। রাজধানী সানার উপকূলীয় শহরে হুতি সন্ত্রাসীদের বেশ কয়েকটি টার্গেটে সফল হামলা চালিয়েছি আমরা। ইরানের শয়তান বলের সব কটি হাত গুড়িয়ে দেয়া হবে। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থামব না আমরা। একই সুর প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের কণ্ঠেও বলেন, খুঁজে খুঁজে হত্যা করা হবে হুতি নেতাদের। হুতি স্থাপনায় নিখুঁত হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। সবকটা হুতি নেতাকে খুঁজে বের করে হত্যা করা হবে। হামাস, হিজবুল্লাহর সাথে যা হয়েছে তাই হবে হুতিদের সাথেও। কেউ পালানোরও সময় পাবে না। ইয়েমেনে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। শঙ্কা করা হচ্ছে আরও অস্থিতিশীল হয়ে উঠবে মধ্যপ্রাচ্য। আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ইসরায়েল ও ইয়েমেনের মধ্যে সামরিক উত্তেজনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। ইসরায়েলি হামলা উদ্বেগজনক। আন্তর্জাতিক আইনের প্রতি সব পক্ষকে শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তিনি। পুরো অঞ্চলে সহিংসতা ছড়ানোর আশঙ্কা করছেন মহাসচিব। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বরাবরই সরব হুতি বিদ্রোহীরা। দুপক্ষের মধ্যে বিরাজ করছিল উত্তেজনা। গেল সপ্তাহ থেকে যা বেড়েছে কয়েক গুণ, যার জেরে বৃহস্পতিবারই হুতিদের নিশ্চিহ্নের হুমকি দেন নেতানিয়াহু। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর জানাবো। ঘরের মাঠে লেস্টার সিটিকে 3-1 গোলে হারিয়েছে লিভারপুল। এদিকে হোমে লিড নিয়েও ফুলহ্যামের কাছে 2-1 গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে চেলসি। একই রাতে উলভসের কাছে 2-0 গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অপরদিকে লিড নিয়েও এভারটনের সাথে 1-1 সমতায় মাঠ ছাড়ে সিটি। বক্সিং ডে টেস্টের খবর জানাবো। মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত সফরকারীদের সংগ্রহ 4 উইকেটে 159 রান। ইনিংসের দ্বিতীয় ওভারে কামিন্সের শিকার হয়ে রোহিত শর্মা ফিরলে প্রথম উইকেট হারায় ভারত। এরপর কামিন্সের দ্বিতীয় শিকার হয়ে ব্যক্তিগত 24 রানে আউট হন লোকেশ রাহুল। তবে জয়সওয়াল, বিরাটের ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত। জয়সওয়াল 82 আর বিরাট 36 রানে ফিরলে চতুর্থ উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে সফরকারীরা। এর আগে নিজেদের প্রথম ইনিংসে 474 রানে অল আউট হয় অজিরা। দলের পক্ষে সর্বোচ্চ 140 রান করেন স্টিভ স্মিথ। মার্নাস লাবুসেন 72, স্যাম কন্তেস 60 ও উসমান খাজা করেন 57 রান। ভারতের পক্ষে সিরাজ সর্বোচ্চ 4 ও জাদেজা শিকার করেন 3 উইকেট। সেই সাথে বিদায় নিচ্ছি দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে। পরের ঘন্টা খবর নিয়ে ফিরবেন সহকর্মী দেবাশিস রঞ্জন সরকার। দেখার আমন্ত্রণ রইল।